আইসিসি যেই দুই ধরনের বিচার করতে পারে। একটি হচ্ছে আপনার আপনি জানেন যে একটি হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, একটি হচ্ছে গণহত্যা। যে চার ধরনের বিচার করে তার মধ্যে দুইটি সংগঠিত হয়েছে, আমরা এটা দাবি করেছি। তো এখানে আপনার বুঝতে হবে যে আমাদের আসলে আর কোনো যাওয়ার জায়গা নেই, আমাদের হাত পা বাঁধা। এখন আমরা যে মামলাগুলো বা যে অভিযোগগুলো আমরা দায়ের করছি, এগুলো ভবিষ্যতের জন্য একটা রেফারেন্স হয়ে যাবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি ভবিষ্যতে যদি আমাদেরকে এসে ভূগোল বোঝাতে আসে যে অমুক এইটা না, অমুক ইন্টারন্যাশনাল না, স্বচ্ছ না, তখন এই অভিযোগগুলো তাদের মুখের উপরে দিয়ে আমরা বলবো তো তোমরা তখন কি করেছিলে 2024 সালে 25 সালে আমরা যখন অভিযোগ দায়ের করেছিলাম, তখন আমাদের আর্গুমেন্টটা হচ্ছে এমন যে যেহেতু বাংলাদেশ এটার বিচার করবে না, তাই আমাদের দাঁড়াবার জায়গাটা কোথায়? আমাদের দাঁড়াবার জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। সো এগুলো আমাদের জন্য একটা বড় ধরনের এভিডেন্স। আর্টিকেল 15 এর আন্ডারে যখন আমরা অভিযোগ দায়ের করি, এর আগে যখন আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগটা দায়ের করেছিলেন তখন আমরা একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আমরা কেন অভিযোগ দায়ের করছি। সেই ব্যাখ্যাতে আমরা ড্রাফটিং এ যেটা লিখেছিলাম সেটা হচ্ছে এই যে তারা একটা ইনডেমনিটি দিয়েছে যে 5ই অগস্ট থেকে 8ই অগস্ট পর্যন্ত যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর কোনো বিচার তারা করবে না। এবং ইউনূসরা প্রকাশ্যে বলেছে যে এই জুলাই আগস্টের জঙ্গি হামলার সময় যারা এই জঙ্গি হামলার সাথে জড়িত ছিল, যাদেরকে তারা বিপ্লবী বলে বা অভ্যুত্থানকারী বলে সূচিত করেছে, তাদের ব্যাপারে কোনো অভিযোগও আনা যাবে না। এবং আপনি জানলে অবাক হবেন, এই যে জুলাই চার্টার বলে বা জুলাই সংবিধান বলে তারা যে এই ঘটনাটা এখন সামনে আনছে যে এটা ঘোষণা করতে হবে, আপনি কি জানেন সেখানে কি লেখা থাকতে পারে? সেখানে একটি সম্ভাব্য প্রভিশনটা হচ্ছে এমন যে জুলাই অগাস্টে যারা আন্দোলন করেছে, এই কথিত আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে যারা প্রশাসনের ব্যক্তিদেরকে আহত করেছে, নিহত করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহত করেছে, নিহত করেছে এবং যত ধরনের ক্ষয়ক্ষতি করেছে, এগুলোর জন্য ভবিষ্যতে তাদেরকে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তো অবস্থা যখন এমন হয়, আপনি জানেন যে খুনের বিচার কখনো তামাদি হয় না। এবং এর আগেও বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর এরকম একটা প্রভিশন হয়েছিল ইনডেমনিটি অধ্যাদেশ। পরবর্তী সময় জিয়াউর রহমানের পার্লামেন্টে এটিকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হয়েছিল। ওই একই পদ্ধতি তারা যখন করছে, তখন আমাদের আর্গুমেন্টটা হচ্ছে এমন যে যেহেতু বাংলাদেশ এটার বিচার করবে না, তাই আমাদের দাঁড়াবার জায়গাটা কোথায়? আমাদের দাঁড়াবার জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আপনি আমাকে বলুন, এই যে আমি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কথাই ধরি, যেহেতু আমি তার লয়ার হিসেবে সেখানে অভিযোগটা দায়ের করেছি, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তার বাড়িঘর 3 দফা না 4 দফা পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রলীগের কর্মী আছে পঞ্চগড়ে, যেই ছাত্রলীগের কর্মীর মাকে নামাজ পড়া অবস্থাতে মেরে গেছে, তার ছেলেকে না পেয়ে, নামাজ পড়ছিলেন তিনি। তারপরে আপনি জানেন আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী, তার অলরেডি পায়ের রক কেটে দিয়েছিল আজকে থেকে 7-8 বছর আগে জামাত শিবির। মেয়ের জন্য ওষুধ আনতে গিয়েছিল রাজশাহীতে এক মোড়ে, সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। শুধু একটু পানি চেয়েছিল, পানি দেয়নি। তারপরে তফাজ্জল, আপনি জানেন তিনি বরিশালে ছাত্রলীগ করতেন, তাকে ঢাকা ইউনিভার্সিটিতে তাকে খাওয়ার পরে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার আরিফ সোহেল নামে এক খুন করেছে, যে আরিফ সোহেল এখন আপনার ইউকেতে, যুক্তরাজ্যে ছিল কয়দিন আগে, অক্সফোর্ডে সে প্রোগ্রামও করেছে, এই উমামা ফাতেমা তারা। সুতরাং এই মানুষগুলোর ব্যাপারে আমরা আইনি ব্যবস্থার আমাদের জায়গা কি? ইন্টারন্যাশনাল এরিনাতেই আমরা ব্যবস্থাটা চাইবো। যখন আমরা রাজাকারের বিচার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগ সরকার করছিল, তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি নিরপেক্ষ না, আন্তর্জাতিক নিরপেক্ষ, স্বচ্ছ এইসব বলে চেঁচিয়েছে। আইসিসি বরাবরই হচ্ছে কমপ্লিমেন্টারি টু দি ন্যাশনাল জুরিসডিকশন। এটার একটি ভালো বাংলা হচ্ছে এমন, যখন ন্যাশনাল জুরিসডিকশন কোনো কিছু করতে পারে না বা তাদের করার সামর্থ্য থাকে না, তখন আপনার আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কমপ্লিমেন্টারি, আমরা বলি যে আপনাকে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হলো, আপনাকে হাউস থেকে কমপ্লিমেন্টারি ওয়াইন দেওয়া হলো। আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে এই জিনিসগুলো শুনতে পাই, শব্দগুলো একই ব্যাপার হচ্ছে কমপ্লিমেন্টারি। এই কমপ্লিমেন্টারিটা হচ্ছে কোনো রাষ্ট্র যদি কোনো একটা বিচার করতে অপারগ হয় বা তার সামর্থ্য না থাকে, তখন আইসিসি নিজে এই বিচারগুলো মঞ্চায়ন করে বা ব্যবস্থা করে, তাই তো? তো বাংলাদেশের কিন্তু একটা জুডিশিয়ারি, একটা লং স্ট্যান্ডিং জুডিশিয়ারি আছে, স্ট্যাবলিশ জুডিশিয়ারি আছে, যদিও সেটি 5ই অগস্টের পরে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমি এই কথাটা কেন বলেছি। তো এই যে 5ই অগস্টের পরে আমাদের জুডিশিয়ারি ভেঙে পড়েছে, এবং আপনি জেনে থাকবেন যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, স্পেসিফিক ভাবে
এই দখলদার বাহিনী পরিষ্কার করে বলছে এগুলোর কোনো বিচার হবে না, এগুলোর ব্যাপারে অভিযোগ দায়েরও করা যাবে না। তো সাধারণত আর্টিস্টের ব্যাপারে যে মামলাটার ব্যাপারে বলা হচ্ছে, আমার আসলে এই ধরনের কোনো প্রচ্ছন্ন আইডিয়া নেই। আমি শুধু জানি যে আপনার 2024-এর জুলাই আগস্টে যে জঙ্গি হামলা হয়েছে, এই ছাত্র নামের জঙ্গি এবং টোকাইদের যে হামলাটা হয়েছে, সেখানে অনেক মানুষ, মুক্তিযোদ্ধা সন্তান এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। একজন ভদ্রলোক, সম্ভবত সেই ভদ্রলোকের নাম মমিন বা এরকম কিছু একটা হবে, আমি এই মুহূর্তে আমার মাথাতে নেই, তিনি তার ভাইকে এই আন্দোলনে হারিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। সেটার প্রেক্ষিতে তিনি আসলে এই অভিযোগটি তিনি দায়ের করবার জন্য চেম্বারে গেছেন। ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে ইউকের খুবই নামকরা এবং প্রসিদ্ধ একটি আইনি চেম্বার, বা সেখানে অনেক বড় বড় লয়াররা সেখানে রয়েছেন। তো নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আইসিসিতে যে মামলাটা দায়ের করা হয় সেটি হচ্ছে যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 সেটা অধীনে এটা দায়ের করা হয় অভিযোগটা। যদিও এগুলোর কিছু পার্টিকুলার ওয়ে আছে, সেখানে আপনার পুরো একটা ড্রাফটিং তৈরি করতে হয়, যিনি বলছেন তার স্টেটমেন্ট দিতে হয়, তারপরে হচ্ছে একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হয়, এবং একই সাথে যে এভিডেন্স গুলোর উপরে বেস করে এই অভিযোগটি দায়ের করা হবে সেটিও তার সাথে সংযুক্ত করতে হয়, এবং এটি সাবমিশন করবার কিছু পার্টিকুলার রুলস আছে, সেভাবেই করছে। আমি প্রসিডিউরাল ব্যাপার বললাম। আর যে রিজন বললাম, এর আগেও আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি সিলেটের মাননীয় মেয়র যিনি আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন, যার আইনজীবী আমি ছিলাম। এর আগে অভিযোগটি দায়ের করা হয়েছিল, এবং আমি আশা করছি যে আগামী 3-4 দিনের মধ্যে কানাডা থেকেও, টরন্টো থেকেও আরেকটি এরকম অভিযোগ দায়ের করা হবে। আসলে আইসিসিতে অভিযোগ করছিলেন? আইসিসিতে অভিযোগ করেছিলাম, জি। আপনি নিশ্চয়ই অবগত থাকবেন যে 8ই নভেম্বর তখন আমরা সংবাদ সম্মেলন করেছিলাম, এটা বেশ প্রচারিত হয়েছিল 8ই নভেম্বর 2024। ইউনূস প্রধান উপদেষ্টা না, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে কোনো ধরনের পদ নেই, পদবি নেই, বাংলাদেশের সংবিধানে এই ধরনের কোনো কিছুই নেই। আর অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো ধারণাও বাংলাদেশের সংবিধানে নেই। এটি একটি দখলদার, এটি একটি দখল করা পোস্ট, এবং বাংলাদেশকে তারা ক্যাপচার করেছে। এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আরো একবার আমার সুযোগ এসেছে এটা বলে দেওয়া যে আমাদের সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেই প্রভিশনের কথা তারা বলছে, অর্থাৎ অ্যাপেলেট ডিভিশনের অনুমতি নিয়ে বা মতামত নিয়ে তারা একটি সরকার গঠন করেছে, সেটাও মিথ্যে কথা। কারণ সেই সময় অ্যাপেলেট ডিভিশনের 2জন প্রধান বিচারপতি এবং যিনি এনায়েতুর রহিম আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি, তারা 2জন ক্যান্টনমেন্টে ছিলেন। এবং আমাদের 106 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা যেটা বলা হয়, যে এমন একটা সিচুয়েশন উদ্ভব হয়েছে যে উদ্ভবে কি করণীয় বা আসলে কোনো ধরনের প্রভিশন বা কিছু নেই, এটা কেউ বলতে পারছে না, তখন অ্যাপেলেট ডিভিশনের কাছে রেফারেন্স চাইবেন। কে চাইবেন? রাষ্ট্রপতি চাইবেন। আমরা দেখতে পেয়েছি যে আইন মন্ত্রণালয় রেফারেন্স চেয়েছে। আইন মন্ত্রণালয়ের রেফারেন্সে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই মতো অবস্থায় তারা জানতে চেয়েছেন। ওয়ারেজ উই দেখতে পেয়েছি, আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের পদত্যাগ করেননি। তার মানে যে রেফারেন্সটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চাওয়া হয়েছিল অ্যাপেলেট ডিভিশনের কাছে, সেই কথা সেখানে মিথ্যা তথ্য দেওয়া ছিল। ফলে মিথ্যে তথ্য, প্রতারণা, ধান্দাবাজি, প্রধান বিচারপতি উপস্থিত না থাকা, এসব সবকিছু মিলিয়ে ওই 106 অনুচ্ছেদও এখানে আসলে ফুলফিল করে না। ফলে আপনি যে আপনার প্রোগ্রামে প্রধান উপদেষ্টা বলছেন এটি ভুল। এরপরেও যদি আপনি প্রধান উপদেষ্টা বলেন, এই দায়িত্ব সম্পূর্ণ আপনার। আমি ধরে নিব যে আপনি একটি ভুল তথ্য জনগণকে দিচ্ছেন। ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর। ইউনূস এবং তার যে এই কথিত দখলদার বাহিনীর যে প্রেস আছে সেখান থেকে বলা হয়েছে। আসলে ইউনূস যেভাবে মনে করছে যে বাংলাদেশের মানুষ আসলে শিক্ষিত না, আমার ধারণা সে সবাইকে অশিক্ষিত মনে করছে, সবাইকে মনে করছে যে তারা আসলে দুনিয়াদারির খোঁজ খবর রাখেন না। এটা আমার কথাই না, ইউনূসের নিজের কথা। ইউনূস যেমন চ্যাথাম হাউসে পরিষ্কার করে বলেছে যে বাঙালিরা টাকা খেয়ে ভোট দেয়, তাই তারা ক্ষমতায় আছে বা এটা প্রলং করছে। সো ইউনূসের চোখে সমস্ত বাংলাদেশি, সমস্ত বাঙালিরা খুবই খারাপ, তারা কিছুই বোঝে না, টাকা খেয়ে ভোট দেয়, সে একা খুবই ভালো। প্রথমেই আমাদেরকে বলা হলো এটি একটি সরকারি সফর, হুইচ ইজ ইনকারেক্ট। তারা এসে এখানে ডরচেস্টার হোটেল যেটা আছে, ব্রুনাইয়ের যে সুলতান বা ব্রুনাইয়ের সুলতান, তার একটা হোটেল, খুবই এক্সপেন্সিভ একটা হোটেল। আপনি জানেন
যে ওদের 5 দিনে তারা 37টা রুম ভাড়া করেছে। মজার ব্যাপার হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের কর্তা ব্যক্তিদের জন্য রুম ভাড়া করেছে। মানে যেই সব হাই কমিশনের কর্তা ব্যক্তিদের নিজেদের থাকার জায়গা আছে এবং সেটা সরকারি বাসস্থান, গাড়ি আছে, যারা হাই কমিশন থেকে ইজিলি ড্রাইভ করে এসে ইউনুসের সাথে দেখা করতে পারছেন, তাদের জন্য হোটেল নেওয়া হয়েছে। 37টা রুমের ভাড়া 3.5 কোটি টাকা তারা বিল সেখানকার খাওয়া দাওয়া বাবদ পে করেছেন। এই 3.5 কোটি টাকা কার? এই 3.5 কোটি টাকা কি ব্রিটিশ গভর্নমেন্টের? না, এই বিলটা করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন বরাবর। সেই রিসিপ্ট আমাদের কাছে আছে, আপনার লাগলে বলবেন, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। আমার ধারণা আপনি এরই মধ্যে সেটা দেখতে পেয়েছেন। আচ্ছা, এরপরে আসি আপনার অ্যাওয়ার্ডের ব্যাপারে। আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রিন্স চার্লস যে কিংস যে ফাউন্ডেশনের যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে ইউনুসের কোনো নামগন্ধ নেই। ইউনুসকে আসলে মূলত একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান যাদের কোনো নামগন্ধ কিচ্ছু নেই, তারা তাকে একটা ফটো ফ্রেম উপহার দিয়েছে। আমি ধরে নিচ্ছি এটা একটা ট্রফি, এটা একটা পুরস্কার। এটা ইউনুসকে ব্যক্তিগতভাবে যদি পুরস্কারটা দেওয়া হয়, নাথিং টু ডু উইথ বাংলাদেশ। আপনাকে রাষ্ট্র এবং ব্যক্তি আলাদা করতে হবে। ইউনুস আপনার 5 তারিখের আগে একা একা ফ্রান্সে যেত, একা একা ঘুরতো, একা একা ট্রাভেল করতো, আমরা সেটা দেখেছি। আপনি যদি আপনার স্মরণ শক্তি ভালো থাকলে আপনি জানবেন যে ফ্রান্স থেকে সে যখন আসে তখন কিন্তু সে একা ট্রাভেল করছিল, অনলি 1 পার্সন। আমরা তার হাতে একটা কেবিন ব্যাগেজ দেখেছি, তাকে এককভাবে দেখেছি, সেখানে আর কেউ ছিল না। 5 তারিখের পরে এসে তার ব্যক্তিগত সমস্ত কিছু রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে। ডাক্তারের কাছে যাচ্ছে রাষ্ট্রীয় খরচে। এই যে আপনি 3.5 কোটি টাকা আপনার হোটেলের খরচ দেখলেন, এই বিমানের খরচ কত হয়েছে? এই অ্যাওয়ার্ডটা একটা ব্যক্তিগত অ্যাওয়ার্ড, এটার জন্য 37 জন মানুষ কেন লাগলো তার সাথে? মানে আপনি আমাকে শুধু ওই যুক্তিগুলো বুঝিয়ে দেন যে 37টা রুম ভাড়া করা, তারপরে একটা বিমান ভাড়া করে চার্টার বিমানে এখানে আসা, ওয়াই? এই যে বারবার তারা বলছে যে আগের সরকার খারাপ ছিল, আগের সরকার এই করেছে সেই করেছে, তাহলে এই দখলদার বাহিনী কি করলো? এই যে এত বড় বড় কথা বললো, তাহলে দখলদার বাহিনী আপনাকে নতুন কি দেখালো? কিছুই দেখায়নি। বরঞ্চ এই টাকাটা কাদের? এই টাকাটা আমার আর আপনার। কিভাবে আমার আর আপনার? আমরা যে দেশে টাকা পাঠাই, পাউন্ড যেটা পাঠাই, এই পাউন্ড গুলো কিভাবে যায় আপনি জানেন? কিভাবে আপনার রেমিটেন্স জমা হয়? পাউন্ড গুলো কিন্তু এখানে থেকে যায়, এইটার বিনিময় হারটা বাংলাদেশে চলে যায়, তাই তো? এইটা এখানকার ব্যাংকে জমা পড়ে, বাংলাদেশের ফান্ডে জমা পড়ে, বাংলাদেশে একটা এইভাবেই বাংলাদেশ বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশের ফান্ডে জমা থাকে, আপনার বিদেশি রিজার্ভ। এই রিজার্ভের টাকা দিয়ে বাংলাদেশ যে বিভিন্ন পণ্য আনে, বিদেশ থেকে আমদানি করে, সেগুলোর পে করে, বাংলাদেশের বিভিন্ন যে লোন নিয়েছে, বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রকমের যে লোন, আমদানি, নানান রকমের কিছু এই টাকা থেকে কিন্তু পে করা হয়। এই টাকা থেকে আপনার 3.5 কোটি টাকা দিয়ে দেওয়া হলো। কার টাকা? এটা আমার টাকা। এটা কার টাকা? এটা আপনার টাকা। কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না। সাধারণ একটা প্রশ্ন করুক যে ইউনুস, তুমি এখানে কি অ্যাওয়ার্ড নিতে এলে? তুমি না বললে এটা সরকারি সফর, তাহলে 3.5 কোটি টাকা কেন বাংলাদেশ হাই কমিশন দিল? আচ্ছা, তুমি না বললে এটা সরকারি সফর, তাহলে প্লেনের যে খরচ সেইটা তাহলে তুমি মিথ্যা বললে কেন? সেটা তো বাংলাদেশ দিয়েছে, আমার টাকা। কেউ কি এই প্রশ্নটা করছে? আমরা করছি এই প্রশ্নটা। সুতরাং এটা কোনো সরকারি সফরও ছিল না, এটা কিছুই ছিল না। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার হচ্ছে কিয়ার স্টারমারের সাথে কোনো ধরনের আলোচনাই হয়নি এবং তিনি তাকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেননি। বরঞ্চ আমাদের যে ব্রিটিশ এমপি রয়েছেন, তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন ইউনুসকে এবং তিনি বসতে চেয়েছিলেন যে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুমি এনেছো, আমি সেসব নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। তিনি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেননি এবং এই ঘটনা ঘটেছে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে চরমভাবে অপমানিত হয়ে এখান থেকে সে ভেগেছে। মজার ব্যাপার হচ্ছে যে এয়ারপোর্টে একটা মানুষ পর্যন্ত আসেনি ব্রিটেনের, মানে এমনকি চ্যারিটেবল যে সংস্থাটা তাদের পক্ষ থেকেও কেউ আসেনি। সেখানকারও যদি একটা লোক পাঠাতো, একটা গাড়ি পাঠাতো, সেখানেও আসেনি। আপনার যে এই কেরানি শফিক আছে, এই কেরানি শফিক মানে সহযাত্রীরাই তাকে গার্ড অফ অনার দিচ্ছে। মানে হয়েছে কি, প্লেনটা থামার পরপর সহযাত্রীরা আগে বের হয়ে এসেছে, এসে সবাই লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ তারাই হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা সামথিং। মানে নিজেরাই নিজেদের পিঠ চুলকে দিচ্ছে। এই হচ্ছে ইউনুস, আর এই হচ্ছে তার ম্যাজিক, এই হচ্ছে ইউনুসের রাষ্ট্রীয় সফর।
প্রত্যেকেরই তো একটা শিডিউল আছে। আপনার কেয়ার স্টারমার কি স্টারমারের কি আপনার কাছে মনে হয় যে তার আজাইরা প্রচুর কাজকর্ম আছে, যে আসবে তার সাথে দেখা করবে? এখানে ভদ্রতার কথা দেখতে, ভদ্রতার প্রশ্ন তো আসবে ইউনূসের। কথা নাই বার্তা নেই, আমার বাসাতে এসে হাজির, দাওয়াত দেই নেই, কিছু নেই, আমার বাসাতে এসে হাজির। এই লজ্জা হওয়ার কথা তো ইউনূসের, এবং সে বাংলাদেশকে লজ্জিত করেছে। কথা নাই বার্তা নেই, অন্যের বাসাতে গিয়ে হাজির হয়ে গেছে দাওয়াত ছাড়া। নিশ্চয়ই দেখেছেন যে বিবিসির সাথে তিনি ডাক্তার ইউনূস একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ তিনি এই বিষয়ে ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি, আপনি হতাশ কিনা প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করেননি। তিনি তার উত্তরে যে কথাটি বলেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, আমি জানি না আমি হতাশ হব না, তিনি কোন কারণে একটা সুযোগ হারালো আমি জানি না, এই জন্য বাংলাদেশে আসা উচিত। একটু নির্ভর থাকবেন, বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন এবং এই মর্ম বুঝতে পারবেন। এখন আমি ব্যক্তিগতভাবে ওনার এই কথার কোনো অর্থ বুঝিনি। আপনি কি এর কোনো অর্থ মর্ম উপলব্ধি করতে পারছেন ওনার উত্তরটা? কে আমি আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি, সেটা যদি আমার নিজের ভাষাতে তর্জমা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করলেন না কেন। জবাবে আমি যেটা বলেছি, আমি জানি না আমাকে কেন জুতার বাড়ি দেওয়া হলো, আমাকে এইভাবে অপমান করা হলো, তবে আমি বলছি যে আমাকে অপমান না করে একটু আমার বাসাতে আসেন, দেখবেন আমি আপনার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রেখেছি। আমার কাছে এইরকমই উত্তরটা মনে হয়েছে। ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি বাংলাদেশে টাকা খরচ করে 3.5 কোটি টাকা আপনার হোটেলের বিল উঠিয়ে, তারপরে আপনার প্লেন ফেয়ার, কোটি কোটি টাকা প্লেন ফেয়ার দিয়ে চার্টার বিমান করে এনে এখানে আপনার তারেক রহমানের সাথে দেখা করা, এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে বললেই হতো। তাহলে এখানে আপনার একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য এসেছে, এটা বলা তো একটা হাস্যকর ব্যাপার।